আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইন এক্সক্লুসিভ দেখার জন্য। কথা বলবো আমরা আজকে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, কথা বলবো বাংলাদেশের যে দুটো সমসাময়িক ঘটনা সেই বিষয়ে কথা বলবো, এসকে সিনহাকে নিয়ে, এবং কথা বলবো নির্বাচন কমিশনের বর্তমান অবস্থা নিয়ে, কথা বলবো কারেন্ট বাংলাদেশ কেমন যাচ্ছে এই কোভিড-19-এর সময়। কথা বলার জন্য আমরা আজকে স্কাইপিতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, যিনি সাবেক নির্বাচন কমিশনার ছিলেন এবং যিনি একাধারে বর্তমানে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড ডক্টর সাখাওয়াত হোসাইনকে। আমাকে শুনতে পাচ্ছেন ডক্টর সাখাওয়াত হোসাইন সাহেব? জি, আমি শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? জি, ভালো ভালো। আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন, প্রথমত যে এই দুঃসময়, এই কোভিড-19-এর সময় কেমন আছে বাংলাদেশ? আমি মনে করি যে বাংলাদেশ মোটামুটি ভালো আছে। এই যে যে মিল ফ্যাক্টরি চালু চলছে, জি, লোকজন কাজে যাচ্ছে। আমাদের মাঝখানে একটু অসুবিধা হয়েছিল, বাট অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা বেটার সাবকন্টিনেন্টাল কান্ট্রি, এবং সংক্রামক সংখ্যা তুলনামূলকভাবে, বলবো যে তুলনামূলকভাবে বেশ কম। যদিও মৃত্যু আমরা আশা করি বেশি, তুলনামূলকভাবে আবার বলবো অনুযায়ী তবুও আমরা আশা করি যে আরো উন্নতি হবে। আমরা আশা করছি হোপফুলি এই শীতের মধ্যে এক মাসের ভিতরে আমাদের আরো বেটার হতে পারে, বা আল্লাহর। জি, বাংলাদেশের মানুষ কতটুকু সচেতন এই কোভিড-19 নিয়ে, এই প্যান্ডামিক নিয়ে আপনি মনে করেন? দেখুন, বাংলাদেশের একটা সেকশন যেটা খুবই সচেতন, ধরুন মিডল ক্লাস, আপার মিডল ক্লাসের লোকজন, যেটা সবচেয়ে সচেতন। কিন্তু সাধারণ মানুষ সচেতন হলেও তাদের উপায় গ্রামে গঞ্জে তো আপনার সেখানে সংখ্যা যেটা দেখা যাচ্ছে কম নেই, কারণ বহিরাগত তো খুব কম আছে, যেটা দেখা যাচ্ছে ঢাকা যেটা মতো বড় শহর থেকে জেলা শহরে। জি, সেটা বলতে যদি সেরকম আমরা রাস্তাঘাট মাঝে মধ্যে দেখা যায় যে মাস্কের ব্যাপারে কড়াকড়ি করছে, যদিও সেই রকম কড়াকড়ি কিন্তু সচেতন করে কড়াকড়ি সাধারণ মানুষের মুখে একটা মাস্ক নিচে রেখেছে, কেউ উপরে রেখেছে। লাইফ ইজ অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন। আমি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, এর জন্যই আপনাকে এত দূর থেকে আমাদের স্টুডিওতে স্কাইপের মাধ্যমে আমরা জয়েন করলাম। সেটি হচ্ছে যে আপনার যে রিটায়ার্ড মেজর সিনহা রাশেদ সম্পর্কে যে র্যাবের কাছ থেকে যে ইনভেস্টিগেশনের যে রেজাল্ট আমরা পেয়েছি, সেই রেজাল্ট আমাদেরকে মর্মাহত করেছে, এবং সেই রেজাল্ট আমরা ভাবিনি যে এইভাবে একজন সাবেক আর্মি অফিসারকে হত্যা করা হবে একজন পুলিশ অফিসার দ্বারা, একজন পুলিশ দ্বারা। এবং বাংলাদেশের বর্তমান অবস্থাতে কী অবস্থা, এবং আজকে দেখলাম যে একজন পুলিশ অফিসার স্টেটমেন্ট দিচ্ছে মাইক্রোফোনে জনসভা করে যে বেশি কথা বললে হাত পা ভেঙে দেব, হাত পা ভেঙে ভেতরে ঢুকিয়ে রাখবো। অর্থাৎ পুলিশরা যে এইভাবে কথা বলছে, এবং আর্মি অফিসাররা বা আর্মিরা আমাদের 71 থেকে শুরু করে আজকে পর্যন্ত সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য। সেই ব্যাপারে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। দেখুন, এটা প্রথমত হচ্ছে কথা হয়েছে এটা নিয়ে বিভিন্ন মিটিংয়ে কথা বলেছি। আমি মনে করি একটা কারণ সরকার থেকে শুরু করে সবাই শিওর করেছেন যে এটা বিচার। তো চাঞ্চল্যকর মেক সেন্স। প্রথমত হচ্ছে যে একজন রিটায়ার্ড আর্মি অফিসার
এরকম ভাবে হত্যা করা হয়েছে সেটা তো একটা হুম এরকম তো অনেক লোককে হত্যা করা হয়েছে। হুম তো এতটা accountability, এতটা সেন্সিটিভিটি, যেহেতু একজন মিলিটারি অফিসার একটা রিয়াকশন কমিউনিটি ভিতরে বাইরে এক ধরনের তো উত্তেজনা বিরাজ হয়েছে সেই কাজটা পেয়েছে। দ্বিতীয়ত হলো যে আরো বেশি হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন, জি আমাদের প্রশাসনের ভিতরে এই যে দিন ধরে এই ধরনের জি আপনার এগুলো নিয়ে আমাদের সোসাইটি, আমাদের পত্রিকা, ইন্টারনেট লেভেলে যে সমস্ত কথা হচ্ছিল হুম সেইগুলো সব খোঁজ হয়নি, তো এই আলোচনার মধ্যে এটা এক্সপ্রেস হয়েছে। এটা এটা প্লিজ দেখেন এটা এটি আপনি কি মনে করেন যে মানে আমাদের আর্মি অফিসারকে, আমাদের সাবেক আর্মি অফিসারকে একজন পুলিশ তার ব্যক্তিগত কারণে হোক যে কারণে হোক হত্যা করবে, এবং মানে হত্যা তো করেনি শুধু, আবার হত্যা করার পরে আবার হত্যা করেছে, এবং এটা নিয়ে কিন্তু অনেক কথাও আমরা শুনেছি, অনেক মন্তব্য এসেছে, কিন্তু এই সাহসটুকু কোথায় পাচ্ছে পুলিশ? না শুনেন, আমি বলবো না যে আমাদের দেশের 100% পুলিশ এই কাজটা ল অ্যান্ড অর্ডার, কিন্তু পুলিশের বেশিরভাগ মাঠ লেভেলে জি কারণে মনে করি কন্ট্রোলে রেখেছিল। কারণ প্রথম কারণ যে ওর লেভেলের থেকে হুম দ্বিতীয় কারণটা হচ্ছে বিশেষ করে পুলিশ লেভেলের সাথে লোকাল পলিটিশিয়ানদের সাথে, পলিটিশিয়ানদের সাথে আতাত ধরম, সেই সব কারণে জায়গায় হুম হুম ওসি বা অফিসার থানা জনাব ডক্টর সাখাওয়াত হোসেন, আমি কি ছোট্ট একটা ব্রেক থেকে এসে আপনার সাথে এই বিষয়ে আরো ডিটেলস একটু কথা বলতে পারি প্লিজ? আপনার ব্রেক কতখানি বড় তা আমি জানি। 2 মিনিটের ব্রেক, 2 মিনিট পরে আমি আপনার কাছে আবার আসছি। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেনের সাথে, কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে। আমরা আরও কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আমাদের সাথেই থাকুন প্লিজ। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আইওন এক্সক্লুসিভ দেখার জন্য। কথা বলছিলাম আমরা বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেনের সাথে। কথা বলছিলাম আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, কথা বলছিলাম স্পেশালি আমরা সিনহা রাশেদ, মেজর যিনি রিটায়ার্ড সিনহা রাশেদকে হত্যা করা হয়েছিল সে বিষয়ে। আমি সাখাওয়াত সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? যে বিষয় নিয়ে আমরা আলাপ করতেছিলাম, আমার খুব স্ট্রং একটি মানে প্রশ্ন আপনার কাছে। প্রশ্নটা হচ্ছে যে, যেটা আমার না, এটা জনসাধারণেরও বটে, যে একজন আর্মি অফিসারকে আমাদের প্রদীপ সাহেব খুন করলো, এবং এরপরে কিন্তু অনেকগুলা প্রশ্ন তৈরি হয়েছে, অনেকগুলা কথা হয়েছে, এবং সেখানকার এসপিকে নিয়েও কথা হয়েছে। এই বিষয়ে আমি আরেকটু ক্লিয়ার আপনার কাছে জানতে চাচ্ছিলাম প্লিজ। দেখুন, ব্যাপারটা এখন বুঝতে পারছি সেটা হচ্ছে যে সিনহা একটা কাজ করতো যেখানে ওই অঞ্চলে যে মাদকের কার্টেল তৈরি হয়েছিল জি সম্বন্ধে এক ধরনের ইনভেস্টিগেশন বা ইনভেস্টিগেটিভ ভিডিও তৈরি করছিল। জি এই জায়গাতে ক্ল্যাশ আছে আপনার এই প্রদীপের সাথে। জি নিজে এখন যেটা বুঝছে, যিনি নিজে জড়িত, তিনি এবং লিয়াকত মিলে এটা পরিকল্পিত একটি হত্যা, কোন অ্যাক্সিডেন্টাল ব্যাপার। জি তার হচ্ছে এই যে ফরচুনেটলি হয়তো তারা ভেবেছিল যেহেতু একজন এটা নিয়ে হবে না, এবং তারা পকেটে কিছু ইয়াবা দিয়ে তিনি
হবে। তো যেটা আমি বললাম যে জি। যেহেতু যেটা একেবারে আপনার সিটিভ এরিয়া এবং একটা রিপোর্টার হলো যতটুকু আমি জানি ডিজিএফআই সেনাবাহিনীর ভিতরে সেনাপ্রধান এটা নিলে রিটায়ার্ড অফিসার আর কলিগ একটা মোটামুটি একটা যোজনা নোটিশে নিয়েছে, সিরিয়াসলি এটা ব্যাপারটা যদি যে প্রশ্নটা আপনি করলেন তার পরিচয় জানার পরে, হ্যাঁ জি। পরে জেনেছি যে এটা আমার চাপা দেওয়া বা হুম অনেকে তাকে রিটায়ার্ড অফিসার কি হচ্ছে, কারণ এটা হচ্ছে কি হুম যে এই যে ট্রিগার হ্যাপি হতে হতে হুম মানুষকে পাবলিক মারা বা ক্রিমিনাল বিচার বহির্ভূত যে ট্রিগার হ্যাপি হয়ে গেছে এসব লোকজন হুম একজন রিটায়ার্ড আর্মি অফিসার হিসাবে হইতেই হবে, এটা ভারত পারেনি। হুম এই কারণে আপনার বিষয়টা কিন্তু তার মানে কি এর আগে হয়নি, হ্যাঁ অবশ্যই এর আগে হয়েছে। হ্যাঁ। এমনকি ওই রুলিং পার্টির এক নেতাকে হয়েছে তারপর হয়নি। হুম হয়েছে কি আপনি এখন দেখুন সিনহা হত্যার পরের থেকে আমরা শুনিনি হুম। ওই ওই এটার একটা ইম্প্যাক্ট আর পুলিশ ব্যবস্থাপনার মধ্যে হয়েছে। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন পুলিশের একটা বলেছে যে পুলিশের কর্মকর্তাদের নষ্ট তারা এই তাদের উপরে নেই, বেশিরভাগ পলিটিক্যাল অ্যাপয়েন্টি প্লাস যে আপনার প্রভাবশালী লোকজন আছে। জনাব এই জনাব সাখাওয়াত সাহেব, আমরা আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আপনি কি একটু ক্লিয়ারলি আমরা আপনার স্কাইপিতে কথা পাচ্ছি না। আমরা কি আমাদের কন্ট্রোল রুম থেকে আমাকে বলছে আমি কি আরেকটা ব্রেকে গিয়ে আপনাকে আবার একটু অ্যাড করবো কিনা প্লিজ? না, আমিও মনে হচ্ছে ভেঙে ভেঙে। হ্যাঁ আমি সেটাই পাচ্ছি এখন। এতক্ষণ ঠিক ছিল, আমি আপনাকে এখন খুব ভালোভাবে পাচ্ছি না। আমি একটু ব্রেকে যাচ্ছি, গিয়ে আবার আমি আপনার কাছে আসছি। ওকে প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড ডক্টর সাখাওয়াত হোসেনের সাথে কথা বলছিলাম বাংলাদেশের অবস্থা নিয়ে। আমরা আরও কথা বলবো এ বিষয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ। আরেকবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায়। প্রযুক্তি আমাদের যেমন দিয়েছে অনেক সহজ করে, আবার কঠিনও করে দিয়েছে। অর্থাৎ আমরা দেশের ওপার থেকে যেমন নিয়ে আসতে পারছি, আবার যদি একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করে তাহলে আবার আমরা আপনাদেরকে হারিয়ে ফেলতে হয়। আমরা কথা বলছিলাম বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি, বাংলাদেশের মানুষ যার কথা শুনেন এবং বিশ্বাস করেন, তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড ডক্টর সাখাওয়াত হোসেন। সাখাওয়াত সাহেব আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি একটি কথা, আপনি বলছিলেন যে পলিটিশিয়ানদের কথা, যে পলিটিশিয়ানরা ওই এলাকাতে ড্রাগের একটা আখড়া, ওই যে এলাকায় সিনাকে হত্যা করা হয়েছে, যেখানে প্রদীপ সাহেব 264 লোককে ক্রস ফায়ার দিয়েছে, তারপরও সরকার, পলিটিশিয়ান, মানবাধিকার সংগঠনগুলো কেউই কোনো কথা বলেনি। যখন সিনা রাশেদকে হত্যা করা হয়েছে তখনও কথা বলেনি। ইভেন একটা আসামি, আপনি তো বাংলাদেশের আইন সম্পর্কে আপনি অবগত, একটা আসামি প্রিজন সেলে থেকে কি করে আরেক জায়গায় ফোন করে বিচার দিতে পারে, এটাও আমার বোধগম্য নয়। এই বিষয়ে আমি একটু শুনতে চাচ্ছিলাম প্লিজ। দেখুন, এই আপনি যে কথাগুলো বলছেন সেগুলো পার্শিয়ালি রাইট, আমি বলবো যে 100% রাইট। মানবাধিকার
যারা বিশেষ করে প্রাইভেট মানবাধিকার সংগঠনগুলো আছে জি তারা কিন্তু কথা বলেছে, জি তো থেকে কথা বলেছে। তারা এই বহির্ভূত হত্যাকাণ্ডের উপরে কথা বলেছে। সুলতানা কামালের মতো ব্যক্তিত্ব কথা বলেছেন, সবসময় বলেছেন এবং অন্যান্যরা বলেছে। ব্যাপারটা হলো যে সেইগুলো কোনোটাই কিন্তু কাজ করেনি। বিশেষ করে যখন এই মাদকের বিরুদ্ধে অভিযানে সরকার এক ধরনের একটা ব্ল্যাঙ্কেট যখন সেটা কিন্তু মিসইউজ করেছে পুলিশের নিম্নতম কর্মকর্তা, বিশেষ করে ওসি লেভেলে, থানা লেভেলে, এবং অনেকে মনে করেন যে এর সাথে উচ্চ লেভেল কেউ না কেউ জড়িত। যদিও এগুলো সাপেক্ষ, আমি অনুমান ভিত্তিক কথা বলতে পারি না, কিন্তু কিছু কিছু জায়গায় এটা সত্যতাও প্রমাণিত হয়েছে। বিশেষ করে এই ঘটনার পরে আমরা দেখেছি যে স্থানীয় পুলিশ অনেকটা মৌনতা অবলম্বন করেছে। উনি কতখানি জড়িত ছিলেন না, কিন্তু এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এটা হয়তো তখন পুলিশ তার নিজের একটা ফোর্সের সম্মানের কথা, কতগুলো জিনিস প্রশ্ন। কিন্তু ডক্টর সাখাওয়াত হোসেন, আপনার একজন এসপি যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, ফোর্সের কথা চিন্তা করে একজন অপরাধীকে রক্ষা করার চেষ্টা করে, অপরাধ কি আরো বৃদ্ধি পাবে না? ডেফিনেটলি মানে এটা একটা আনফরচুনেট ব্যাপার। কারণ একজন এত বড় একটা ফোর্সের মধ্যে 10-15-20 জন 100 লোক খারাপ হতে পারে। তাকে যদি আপনি তাকে ওইভাবে তুলতে দেন, তাহলে সে অনেক অ্যাকশন নিয়েছে, কিন্তু বিশেষ করে এই লেভেলের অনেকের নামে বিক্ষোভ থাকা সত্ত্বেও কিন্তু সময় পুলিশ ফোর্স বা হেডকোয়ার্টার থেকে তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। ফর এক্সাম্পল, মিস্টার প্রদীপ ওই চিটাগং অঞ্চলে 15 বছর থেকে থাকে। তার মানে সে এত ইনফ্লুয়েন্স ছিল, তাকে বরং সমীহ করার ব্যাপারটা আর উদ্বোধন কর্মকর্তা। এটা ধরুন একটা ওয়ান পিকচার। এইরকম অনেক ঘটনা অনেক জায়গায় ঘটেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমি দেখেছি, আপনি অন্যান্য টিভিতেও বলেছেন যে একটি মানে প্রদীপ সাহেব, সে ফরগেট ওসি, সে একজন পুলিশ অফিসার, সে 254টা এনকাউন্টার দিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ক্রস ফায়ারটি হচ্ছে পৃথিবীকে আলোড়িত, বিবেককে আলোড়িত করেছে। আপনার কাউন্সিলর ইকরামের কথা আপনার নিশ্চয় মনে আছে, তার বাচ্চার কথা মনে। এরপরেও কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়নি, তাকে প্রশ্ন করা হয়নি, তাকে গ্রেফতার করা হয়নি কেন? না, এটা শুনুন, এখানেও আমি মনে করি যে স্থানীয় রাজনীতির বিষয়টা আছে, অথবা আরেকটু উপরের লেভেলের রাজনীতির বিষয় আছে। এই কারণে কিছুদিন হয়েছে, হয়তো এই ভদ্রলোক কথা বলছেন, তার সাথে একটা কোনো উচ্চ পর্যায়ের রাজনীতি, যাই হোক, জিনিসটা চাপা পড়ে ইনকোয়ারি করার কথা বলে ইনকোয়ারি করার ঠিক হয়েছে জানি। সেটা যেটা আমি বললাম যে আপনার এই ধরনের আর্ট পাওয়ার পরে নিয়ে খুব মনে হয় না যে চিন্তা ভাবনা করেছিল ডিফার্কেশন কি হতে পারে। ডিফার্কেশনটা তখন সারা শুধু সামরিক বাহিনীর অভ্যন্তরে বা এয়ার আর্মি অফিসার বা তার কলিগরা নয়, সমগ্র দেশে যখন এটা নিয়ে একটা বিশাল আলোচনা শুরু হলো, আপনার সিভিল সোসাইটি গেল, মানবাধিকার কমিশন, মানবাধিকার সংস্থাগুলো কথা হলো, তখন কিন্তু এটা বিশাল আকারে ধারণ করেছে, যেটার কারণে আমরা দেখছি চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটে পরিষ্কার করে বলা হয় কারণ থাকে তার পেজ। তো এইটার পর থেকে আমি অনেক বিষয় দেখছি যে আগের মতো পরিস্থিতি ওই কাজ করছে না। লেভেল ডেফিনেটলি আরো সচেতন হয়েছে, কিন্তু এই সচেতনতা এগুলো পদ্ধতি থাকে, এটা একটা বড়। তবে বিচার যদি প্রপার না কোনো কারণে ডিলে হয়, কোনো কারণে শিথিল হয়, তাহলে এটা কিন্তু ব্যাকফায়ার করবে সমাজে। আচ্ছা, আমরা আশা করে আছি এই বিচারটি ডেফিনেটলি দ্রুত গতিতে হবে, এক্সাম্পলারি একটা বিচার হবে, আর ফোর্স রিঅর্গানাইজেশন প্রয়োজন আছে।
জি, ধন্যবাদ ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব। আমি আপনার কাছে আরেকটা বিষয়, আমি জানি না এই বিষয়ে আপনি কতটুকু, এটা আপনার বিষয় যদিও, বাট আপনি কতটুকু মন্তব্য করবেন। বিষয়টা বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়, সেটি হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে বর্তমান যে অবস্থা। আপনিও নির্বাচন কমিশনার ছিলেন এবং আপনার সময়ও আমরা দেখেছি নির্বাচন হয়েছে, আমরা আজিজ সাহেবের সময়ও দেখেছি নির্বাচন হয়েছে, বর্তমানেও নির্বাচন কমিশনার আছেন। কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে যে বর্তমানে যে একটি রিপোর্ট বা একটি কমিটি বা একটি অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? এখন এই বিষয়ে আমি খুব বেশি বড় বক্তব্য চাইব না, এই কারণে আমি শুধু বলবো ভেরি আনফরচুনেট। এবং বাংলাদেশে এর আগে হয়েছে, কিন্তু এই ধরনের সোসাইটি এবং যারা সাথে স্বীকৃতি করেছে তারা কিন্তু এদেশে এবং বিদেশ সুপরিচিত ও অত্যন্ত ইন্টেলেক্ট লেভেলে অনেক 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 হাই এই ধরনের সিভিল সোসাইটি সোসাইটির সদস্যরা যখন একটা কিছু রাষ্ট্রপতির হাতে দেন, তাহলে আমি মনে করি এটা ইনস্টিটিউশন ডেফিনেটলি খারাপ হয়। এটা বাংলাদেশে যে আস্থা নেই সেটা কিন্তু চরম পর্যায়ে দেখা যাবে। বাট এর ভিতরে এটা কি করবেন রাষ্ট্রপতি ঠিক করবেন না যেটা হচ্ছে, আমি মনে করি একটা বাংলাদেশের মতো দেশে যেখানে উচিত হয়ে আসছে, যেখানে ইলেকশন বলতে কোনো স্ট্যান্ডার্ড আমরা এখন মেনটেন করতে পারছি না, কারণে নির্বাচন কমিশনগুলো ফেল করছে ইন ওয়ান সেন্স, পার্টিকুলারলি আপনার এই দুটি হচ্ছে সেই জায়গাতে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করা মানে এই ইনস্টিটিউশনের উপরে মানুষের আস্থা যে একেবারে ফাইনাল এটি শো করে। এখন বাকিটা কি হবে না হবে, সিভিল সোসাইটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে এ ধরনের তুলতেই পারে। রাষ্ট্রপতির কাছে এই কারণে এই অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না। যদি রাষ্ট্রপতি কাউন্সিল হোক বা অন্য কোনো মেথোডোলজিতে হোক, এটা কিন্তু রাষ্ট্রপতিকে নির্ণয় করতে চান। যদি এটাকে ডিসাইড করেন, তারপর কথা থেকে যাবে যে সাধারণ মানুষের ভিতরে এখন আমাদের নির্বাচনের উপরে মানুষের কিন্তু ডক্টর সাখাওয়াত হোসেন, আমি একটা জিনিস দেখলাম, যারা এই রিপোর্টটি করেছেন বা যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট, আপনি যেটা বলছেন, তারা ম্যাক্সিমামই কিন্তু নন পলিটিক্যাল পার্সন, এবং তাদেরকে আমরা মিরর অফ দ্য সোসাইটি বলে থাকি। আপনাকে কেন আমরা বারবার রিকোয়েস্ট করি, আসুন আমাদের জনগণের জন্য একটি কথা বলুন, কারণ জনগণ আপনাকে বিশ্বাস করে, জনগণ আপনাদের কথাকে রিলাই করে। এই যারা এই যে এই রিপোর্টটা বা এই কমপ্লেনটি করেছেন, তারা কিন্তু সবাই নন পলিটিক্যাল পার্সন, এবং তারা কিন্তু তাদের কথা সবাই শুনে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক। তাহলে আপনি কি মনে করেন সরকার এই যে ওনাদের যে রিপোর্টটা জমা হলো বা যে কমপ্লেনটা করলো বা যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে পর্যায়টা আসলো, সেটি সরকারের মনোযোগ আকর্ষণ করবে এবং সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে? এটি কোনো বিএনপির অভিযোগ না, জামাতের অভিযোগ না, আওয়ামী লীগেরও না। দেখুন, এটা নিয়ে এখন ইদানিং আবার পলিটিক্যাল সার্কেলে আদানুবাদ চলছে। জি, যেটা আমি পলিটিক্যাল সার্কেলের বাইরে যেটা কি বলেছেন, এখানে হয়তো এক দুই জনের কোনো রিমোট সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমি চিন্তা করব কিছু কিছু আমি নাম উল্লেখ করতে চাই না, যারা পলিটিক্যাল লোকজন যারা দেশের বিবেক, ওনারা সবসময় এই সমস্ত বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যান্ড নিয়ে থাকে। এখন তাদেরকে বিতর্কিত করে তো কোনো লাভ, তাদেরকে বিতর্কিত করবেন তার নিজেরাই বিতর্কিত। রাইট। কথাটা হচ্ছে যে গভর্নমেন্ট এটা গভর্নমেন্ট তো নয়, আমি বলবো যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোনো কিছু নাই, কারণ একটা কনস্টিটিউশনাল বডি বডি अगेन বললাম যে রাষ্ট্র আছে, কনস্টিটিউশনাল বডিকে বিষয়গুলো দেখার, তো সেখানে রাষ্ট্রপতি কতখানি কি করবেন সেটা তো আমি এই বাট এটা একটা সিরিয়াস বিষয়, এটা একটা সিরিয়াস বিষয়, যে সিরিয়াস বিষয়টি আমি
যে সরকারের ঊর্ধ্বতন এবং একেবারে যে এটাকে একদম মনে করি না, উচিত না। আমি মনে করি ইলেকশন কমিশনকেও তারা বাদানুবাদের মধ্যে থাকিয়ে তারা এসব উত্তর দিতে পারে। ঘটনাগুলো এভাবে ঘটেনি, তারা তাদের ব্যাখ্যা দিতে রাইট। সেটা দিলে বেটার হয় ইনস্টেড অফ বাদানুবাদের মধ্যে। তবে বটম লাইন হচ্ছে দিস ইজ ভেরি আনফরচুনেট যে আমাদের দেশে যখন ডেমোক্রেসি, লিবারাল ডেমোক্রেসি বলতে কোনো কিছু নেই, আমাদের যেখানে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে প্রসেস, সেই জায়গাতে এরকম একটা বিষয় ইনস্টিটিউশনের জন্য যেমন খারাপ, প্রসেসের উপরে যে মানুষের বিশ্বাস নেই, যে আপনার কি মনে হয় যে বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশের বলুন স্থানীয় সরকার নির্বাচন আর বলুন পার্লামেন্ট নির্বাচন, সংসদ নির্বাচন, সে নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেল। এই প্রশ্নটি এখন আরও বেশি প্রশ্ন তৈরি করলো না ওনাদের এই অভিযোগের কারণে, সিভিল সোসাইটির যে সাবমিশন সেই কারণে? আমি তো এটা বলেছি, তারা তো নিজেরাই প্রশ্ন করেছে, তারা তো সবগুলো এক্সাম্পল দিয়েছে। এজন্য বললাম যে এমনিতে মানুষের বেশ কিছু বছর থেকে যদি নির্বাচনের টার্ন আউট দেখেন, অ্যাকচুয়াল টার্ন বলছি না, পিএম নিয়ে যেখানে হয়েছে 5%, 10% টার্ন আউট, কিন্তু এই টার্ন আউট যদি আমি স্ট্যান্ডার্ড ধরি তাহলে আমি বলবো, আমি একজন গবেষক বা স্টুডেন্ট হিসেবে বলবো, নিউ ইস্যু তাহলে মানুষের ভিতরে নির্বাচন নিয়ে একজন কোনো উৎসাহ এখন নেই, যেহেতু ভোট দিতে পারছে না এবং তারা জানে যে দিলে না দিলে কি রেজাল্টটা হবে, সেরকম অবস্থা কোনো দেশে এখানে কিন্তু নির্বাচনের উপরে ছাড়িয়ে ফেলে এবং ছাড়িয়ে ফেলে। আরেকটি জিনিস দেখেন, এটা বাংলাদেশের প্রথম নয়, বাংলাদেশ ইলেকশন কমিশন নিয়ে কম বেশি বিতর্ক ছিলই, কোন ইলেকশন কমিশন যেখানে ছোটখাটো থেকে বড় বিতর্ক হয়েছে। কিন্তু বিশ্বে আপনি যদি এখন দেখেন, আমরা বলি যে নিউ ওয়েভ অফ ডেমোক্রেসি বা থার্ড ওয়েভ অফ ডেমোক্রেসি যদি ডেফিনেশনে যায়, থার্ড ওয়েভ অফ ডেমোক্রেসিতে কিন্তু একই রকম দেখি। কয়েকদিন আগেই তো আমরা এবং জায়গায় দেখলাম যে ইলেকশন কমিশনের উপরে এবং ইলেকশনের উপরে মানুষ আস্থা রাখতে পারছে না, কিন্তু বাংলাদেশে এটা কনসিস্টেন্ট হয়ে আছে। রাইট, কনসিস্টেন্টলি গত বেশ কিছু বছর থেকে এই অবস্থা হয়ে আসছে। কাজেই এখানে এটা একটা বড় ঘাটতি ডেফিনেটলি। আমি তার এটা করণীয় কি, এটা কিভাবে সলিউশন করা যায় আপনার মতে? জি, এটা সমাধানটা কোথায়? যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে, জনগণ ভোটের অধিকার হারাচ্ছে, গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন হচ্ছে ইলেকশন কমিশনারের বা ইলেকশন কমিশনের এই অবহেলার কারণে হোক আর তাদের এই কাজের মাধ্যমে, তাহলে সলিউশনটা কোথায়? সলিউশন তো এক জায়গায়, সলিউশনটা হচ্ছে পলিটিক্যাল পার্টিকে, রুলিং পার্টি তাদের দায়িত্বটা বেশি, অন্যান্য পলিটিক্যাল পার্টির দায়িত্ব আছে এবং সেই সাথে ইনস্টিটিউশন গুলোর দায়িত্ব আছে। সবাই মিলে যদি ইলেকশনকে প্রপারলি এবং বিশ্বাসযোগ্য করতে চায় তবেই সম্ভব। শুধুমাত্র ইলেকশন কমিশন একা করতে পারবে না এবং একক পলিটিক্যাল পার্টি দ্বারা হবে না। সেখানে আমাদের সেই জায়গাতে যদি আমরা আমাদের সিস্টেমকে নিয়ে আসতে না পারি, তাহলে এখান থেকে বের হওয়া খুবই ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। পার্টিকুলারলি কিন্তু সরকারি দলের উপরেই বেশি, সরকারি আমলাদের উপরে বেশি। has to outsource 12 লক্ষ লোক, 12 লক্ষ কিন্তু সরকারের নিয়ন্ত্রণ আছে। সেই জায়গায় যদি গভর্নমেন্ট না চায় বা যদি সেরকম সিরিয়াসলি না নেয়, তাহলে এখান থেকে বের হওয়া ইলেকশন কমিশনের যুধিষ্ঠির ডাকিয়ে দেন, তার কিন্তু সম্ভব। বাট যেটা আমি মনে করি, must be seen that they are trying to do it. ওকে, কাজে তারা এককভাবে তো এটা করতে পারে না, এটা একটা সমষ্টিগত এফর্ট। আপনি এই আমেরিকাতে তো দেখেন, ইলেকশন হয়েছে, তারপরে রাষ্ট্রপতি কত কথা বলবে, বা দেয়া ইনস্টিটিউশনস আর ভেরি স্ট্রং। হ্যাঁ, ইনস্টিটিউশনগুলো স্ট্রং থাকার কারণেই কত রকমের কথাবার্তা হোক না কেন, রেজাল্টে তো কোনো হেরফের হবে না। জি, সেটা কোর্ট পর্যন্ত গিয়েছে। জি,
So therefore, জিনিসগুলো যদি না থাকে, আমাদের পলিটিক্যাল পার্টি ইজ অলসো ইনস্টিটিউশন, হুম আমাদের বিচার ব্যবস্থা ইজ অলসো ইনস্টিটিউশন। মানে প্রপার এই বিষয়ে হেল্প করে, তাহলে একমাত্র ইলেকশন কমিশনকে ব্লেম করে তো লাভ। They are, but they become consumed in the system. জি জি ধন্যবাদ ব্রিগেডিয়ার সাকাত সাহেব। জি আপনাকে ধন্যবাদ, আপনার অনেক অনেক ইম্পর্টেন্ট কথা, স্পেশালি আমি নির্বাচন কমিশন নিয়ে যে কথাটা বলছেন এটি আমাদের আমাদের অনেক, আমি বিশ্বাস করি প্রবাসী বাংলাদেশের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং আমরা আশা করছি যে সবাই একত্রিত হয়ে এই প্রশ্নটি দূর করার চেষ্টা করবে যেটা সিভিল সোসাইটি দায়িত্ব নিয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা করছি যে বাংলাদেশ একটি উন্নয়নের দিকে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড ডক্টর সাখাওয়াত হোসেনের সাথে কথা বলছিলাম নির্বাচন কমিশনের বর্তমান অবস্থা নিয়ে কথা বলছিলাম, আমরা মেজর সিনার রাশেদের হত্যাকাণ্ড নিয়ে আমরা এই বিষয়ে কথা বলছি, এমন সুষ্ঠু একটি তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।